কলকাতায় শেখ হাসিনার সত্য নাকি গুজব? জানাবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণ কি। এদিকে মির্জা ফখরুলের মন্তব্য, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত স্পষ্ট। এবং সর্বশেষে জানাবো জুলাই আন্দোলনকে ৭১-এর সঙ্গে তুলনা, তোপের মুখে সিভিল সার্জন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কলকাতায় শেখ হাসিনার সত্য নাকি গুজব? শেখ হাসিনার অবস্থান নিয়ে আলোচনা থামছেই না। আওয়ামী লীগ নেত্রীর হোয়ার অ্যাওয়ার্ডস নিয়ে রহস্য দিনকে দিন বেড়েই চলেছে। একাধিক সূত্র দাবি, শেখ হাসিনা আর দিল্লিতে নেই, তাকে অন্য কোনো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সম্প্রতি কিছু নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, শেখ হাসিনা এখন কলকাতায় অবস্থান করছেন। শেখ হাসিনার অবস্থান নিয়ে কেন এত গোপনীয়তা? আন্তর্জাতিক রাজনীতির চাপেই কি তাকে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হয়েছে, নাকি এটি শুধুমাত্র বিভ্রান্তিকর গুজব? গত ৫ আগস্ট ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে নানা গুঞ্জন এবং আলোচনা শুরু হয়, বিশেষ করে তার দিল্লিতে অবস্থান নিয়ে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে হাসিনাকে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এই গুঞ্জনের মাঝে লেখক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। ২২ মার্চ তিনি লেখেন, হাসিনা দিল্লি থেকে কলকাতায় এসেছেন এবং আওয়ামী লীগের নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। তবে কলকাতায় তিনি স্থায়ীভাবে থাকবেন কিনা তা নিশ্চিত করা যায়নি। পিনাকি ভট্টাচার্যের দাবি অনুযায়ী তাকে সল্ট লেক এবং নিউ টাউন এলাকার ২ জায়গায় দেখা গেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন যে সম্ভবত তার অস্থায়ী অবস্থান নিউ টাউনে হতে পারে। পিনাকি তার স্ট্যাটাসে আরো জানান, হাসিনার হোয়ার অ্যাওয়ার্ডস সম্পর্কে লাইভ আপডেট দেওয়া হবে। সেই দিন তিনি হাসিনাকে ভীম নাগের সন্দেশ পাঠানোরও প্রস্তাব দেন। প্রায় ৯২ দিন আগে বিভিন্ন সূত্র জানায় হাসিনাকে দিল্লি থেকে সরিয়ে ইস্টার্ন কমান্ডের একটি নিরাপদ এলাকায় রাখা হয়েছে। তবে ভারত সরকার এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এদিকে পিনাকি ভট্টাচার্য তার স্ট্যাটাসে হাসিনার কলকাতায় অবস্থানের কথা নিশ্চিত করেছেন। তবে হঠাৎ কেন স্থান পরিবর্তন এবং পলাতক নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে কি পরিকল্পনা করছেন তিনি? এসব প্রশ্ন সাধারণ মানুষের মনে দানা বেঁধেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন, শেখ হাসিনার কলকাতা সফরের গুঞ্জন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এবং কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক দিল্লি সফরের সঙ্গে সম্পর্কিত হতে পারে। তুলসী গ্যাবার্ডের সফরের পর ভারতের রাজনৈতিক অঙ্গনে কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। সেই পরিবর্তনের অংশ হিসেবেই হয়তো হাসিনার স্থান পরিবর্তন হতে পারে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণ কি? গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর রাজনৈতিকভাবে বাংলাদেশ সম্ভবত সবচেয়ে জটিল ও কঠিন সময় পার করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকার বা সেনাবাহিনী নিয়ে প্রচারিত ও প্রকাশিত নানা মন্তব্য ও মতামত দেশে অস্থিরতার পরিবেশ তৈরি করেছে। জুলাই গণঅভ্যুত্থান মত প্রকাশের বন্ধ দরজার অর্গল ভেঙে দিয়েছে। বর্তমান মুক্ত পরিবেশে সত্য, অসত্য, উদ্দেশ্যমূলক বা বিভ্রান্তিকর কোনো মত বা তথ্যের প্রকাশ ঠেকানোর সুযোগ নেই। দেশ বিদেশে ছড়িয়ে থাকা নানা মত পথের ব্লগার ও ইউটিউবার না হয় এর সুযোগ নিলেন, কিন্তু দায়িত্বশীল ব্যক্তি বা পক্ষ যদি উত্তেজনা তৈরি ও বিভ্রান্তি ছড়াতে ভূমিকা রাখে তবে তা বিশেষ উদ্বেগের বিষয়। দেশ এখন যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে তা তৈরির পেছনে মূল ভূমিকা রেখেছে নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক মন্তব্য। তিনি দাবি করেছেন, ১১ মার্চ সেনানিবাসে অনুষ্ঠিত এক বৈঠকে গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের রিফাইন্ড অংশকে রাজনীতিতে পুনর্বাসনের জন্য তাদেরকে চাপ দেওয়া হয়েছে এবং তা পুরোপুরি ভারতের পরিকল্পনা। আসন সমঝোতার বিনিময়ে তাদেরকে এই প্রস্তাব মেনে নিতে বলা হয়। ঘটনার ১০ দিন পর ২১ মার্চ তিনি এই ফেসবুক পোস্ট দেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে প্রধান উপদেষ্টার একটি বক্তব্য প্রকাশিত হওয়ার পর ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ড ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই। হাসনাত তার পোস্টে বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই। সঙ্গে যুক্ত করেছেন, জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্টের আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্রও আমরা উড়িয়ে দিতে পারব। এ ধরনের মন্তব্যের যে প্রতিক্রিয়া প্রকাশ্যে অপ্রকাশ্যে ও জনমনে হওয়ার কথা তাই হয়েছে। হাসনাতের দল এনসিপি দ্রুততার সঙ্গে তার পক্ষ নিয়ে এবং এক সংবাদ সম্মেলনও করেছে। সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা করা হয়। লিখিত বক্তব্যে দলের
আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। প্রায় একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের ছাত্রদের প্রতিনিধি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আগে রেকর্ড করা ভিডিওর একটি অংশ ফেসবুকে শেয়ার করেন হাসনাত আব্দুল্লাহ। সেখানে আসিফ মাহমুদ এটা স্পষ্ট করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার ব্যাপারে সেনাপ্রধানের আপত্তি ছিল। অন্তর্বর্তী সরকার গত 7.5 মাস ভালোভাবে দেশ পরিচালনা করতে পেরেছে এমন বলা যাচ্ছে না, বরং অনেক ক্ষেত্রে অদক্ষতা, সিদ্ধান্তহীনতা বা কিছু বিষয়ে জোরালো অবস্থান গ্রহণে ব্যর্থতার দিকে স্পষ্ট হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নতুন কিছু নয়। গণ অভ্যুত্থানের পর থেকেই এই দাবি বিভিন্ন পক্ষ থেকে উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইস্যুতে হঠাৎ কেন মাঠ গরম হয়ে উঠল, নাকি গরম করা হলো? হাসনাতের বক্তব্য নিয়ে সেনাবাহিনীর বক্তব্য কি বা মন্তব্য কি তা নিয়ে জনমনে কৌতূহল ছিল। সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যমে নেত্র নিউজ জানতে চাইলে সেনা সদর এক বিবৃতিতে হাসনাতের দাবিকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবে বর্ণনা করে। তারা সেনানিবাসে 11 মার্চের বৈঠকের বিষয়টি স্বীকার করে নিয়েছে। হাসনাত আব্দুল্লাহ না বললেও সেনা সদর বলেছে, সেনানিবাসে খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে 11 মার্চ বৈঠকটি হয়েছিল। তবে হাসনাত আব্দুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসন বিষয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হাসনাত আব্দুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহেই ওই বৈঠকটি হয়েছিল। ঘটনা এখানেই থেমে থাকেনি। এরপর সেই বৈঠকে উপস্থিত সার্জিস আলমের কাছ থেকে যে ভাষ্য পাওয়া গেছে, হাসনাত আব্দুল্লাহর বক্তব্য বা অবস্থানের সঙ্গে অনেক ক্ষেত্রেই তার মিল নেই। হাসনাতের ফেসবুক মন্তব্য নিয়ে সার্জিস বলেছেন, যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি, বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা রাস্তার সংকটে পড়তে পারে। কোনো বিপ্লব বা গণ অভ্যুত্থান আইন কানুন নিয়ম বা সংবিধান মেনে হয় না। বাংলাদেশের 5 আগস্টের পরিবর্তনও তাই। বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরের ঘটনা প্রবাহ নির্দিষ্ট কোনো নিয়ম মেনে চলে না। বাংলাদেশের গণ অভ্যুত্থান ঘটেছে ছাত্রদের নেতৃত্বে, নানা মত ও পথের রাজনৈতিক শক্তির অংশগ্রহণে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে প্রকাশ্যে অপ্রকাশ্যে নানা আলোচনা ও তৎপরতার মধ্য দিয়েই একটি সমঝোতায় আসতে হয়েছে। এই প্রক্রিয়ায় নানা মত এসেছে, বিরোধিতা এসেছে। বাস্তবতা বিবেচনায় কোনো পক্ষ ছাড় দিয়েছে, কেউ নমনীয় হয়েছে এবং শেষ পর্যন্ত ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকার গত 7.5 মাস ভালোভাবে দেশ পরিচালনা করতে পেরেছে এমন বলা যাচ্ছে না, বরং অনেক ক্ষেত্রে অদক্ষতা, সিদ্ধান্তহীনতা বা কিছু বিষয়ে জোরালো অবস্থান গ্রহণে ব্যর্থতার দিকে স্পষ্ট হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নতুন কিছু নয়। গণ অভ্যুত্থানের পর থেকে এই দাবি বিভিন্ন পক্ষ থেকে উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইস্যুতে হঠাৎ কেন মাঠ গরম হয়ে উঠল, নাকি গরম করা হলো? অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায় কে কাকে পছন্দ বা অপছন্দ করেছেন, সেই পুরনো প্রসঙ্গই বা কেন সামনে আনা হলো? অথবা ছাত্রদের নতুন দলটি বা তাদের দলের কেউ কেন সেনা প্রধানকে প্রতিপক্ষ বানাতে চাইল? কোন পক্ষ কি পরিকল্পিতভাবে এসব ঘটাচ্ছে? এতে আসলে কার লাভ? রোববার হয়ে উঠেছিল গুজবের রাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতভর এর চর্চা হয়েছে। গতকাল সকালে সেনা সদরে সেনাবাহিনী প্রধানের অফিসার্স অ্যাড্রেস নিয়েও শুরু হয় নানা জল্পনা কল্পনা। সেনা সূত্র একের রুটিন বৈঠক বলেও সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে যে সেনা প্রধানকে এই বৈঠকটি করতে হয়েছে সেটা পরিষ্কার। আগেই বলেছি, নেতৃত্বে ছাত্ররা থাকলেও গণঅভ্যুত্থানের অনেক পক্ষ ছিল। সেই পক্ষগুলোর একটি গুরুত্বপূর্ণ পক্ষ বাংলাদেশ সেনাবাহিনী। 5 আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। 8 আগস্ট মাঝের 3 দিন দেশে কোনো সরকার কাজ করেছে? এই সময় কাদের উপর ভরসা ছিল জনগণের? দেশের সেই সংকটময় সময়ে ছাত্র নেতৃত্বের রাজনৈতিক শক্তি ও সেনাবাহিনী নানা তর্ক বিতর্কের মধ্য দিয়ে মিলেমিশে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেনাবাহিনী ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তখন পরিস্থিতি সামাল দিতে বিশেষ ভূমিকা পালন করতে হয়েছে। সেই পর্বে বিভিন্ন পক্ষের মধ্যে নানা মতপার্থক্য স্বাভাবিক। এসব আলোচনায় অনেক সংবেদনশীল বিষয় থাকে যা প্রকাশ করা যায় না কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়া। তো এই বিষয়গুলোকে এখন সামনে আনার কথা নয়। ছাত্ররা নতুন দল করেছেন, আবার তাদের প্রতিনিধিরা এখনো সরকারে আছেন, তার মানে তারা সরকারে আছেন, আবার সরকারের বাইরেও আছেন। যারা আনুষ্ঠানিকভাবে সরকারের বাইরে, তারা না হয় সরকারের সমালোচনা করতে পারেন। মির্জা ফখরুলের মন্তব্য, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত অস্পষ্ট।
জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন 6 মাস, সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন, তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলেছি, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না, এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি জাতীয় স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে নির্বাচনের কথা বলছে এবং নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।